প্রথমেই গুড মর্নিং সবাইকে। অনেক দিন পর আবার তোদের সাথে লাইভ ক্লাসেস নেওয়ার জন্য এলাম। অনেক দিন আমি তোদের সাথে লাইভ ইন্টারাকশান থাকি নাই, অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত থাকার জন্যে। যাই হোক, আজকে আবার চলে এসেছি আমি ইজি টু লার্নিংয়ের পক্ষ থেকে তোদের কাছে কিছু কথা বলার জন্যে, এবং তোদের 6th সেমিস্টারের যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে, হ্যাঁ গুরুত্বপূর্ণ, কথাটাকে বললেও হয়তো খারাপ বা ভালো যাই বলিস না কেন, তার কারণ হচ্ছে তোদের একটা সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই সাবজেক্টটা আমরা হয়তো গুরুত্ব দিই না, কিন্তু দুটো পারপাসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি, যে পরীক্ষায় তো আমাদের পাস করতে হবে এবং এই সাবজেক্ট সুন্দর মার্কস নিয়ে এসে দেয়। কিন্তু তার মানে হ্যাঁ, আমি যদি একটু অবহেলা করি সেটা করলে কিন্তু হবে না। আমাদের কিন্তু অনেক এরকম রেকর্ডস আছে যারা 6th সেমিস্টারেতে শুধুমাত্র অবহেলার জন্য এই সহজ সাবজেক্টটুকুকে, হ্যাঁ ইঞ্জিনিয়ারদের রেসপেক্টে আমি কথাটা বলছি, অ্যাজ এ ইঞ্জিনিয়ারদের রেসপেক্টে তোদের কিন্তু এই ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স সাবজেক্টটা সহজ। এখানে তোকে একজন কমার্সের স্টুডেন্ট বা একজন চার্টার্ড অ্যাকাউন্টসের স্টুডেন্ট যেরকমভাবে ডিটেলসে গিয়ে পড়ে, সেই ডিটেলসে গিয়ে তোদের এখানে পড়তে হয় না, কিন্তু বেসিক কিছু ধারণা কিন্তু তোদের থাকতে হয়, যেটা কিন্তু তোদের পরীক্ষা পাশ করার জন্য 1 নম্বর কথা দরকার লাগে। তাহলে গুরুত্বপূর্ণ দুটো পারপাসের জন্য বলছিলাম। একটা হয়ে গেল কি পরীক্ষা পাশ করার জন্য, আর 2 নম্বর কথা আসছে কি, সেটা আসছে যখন আমরা এই 6 সেমিস্টার কমপ্লিট করে কেউ আছি যারা আমরা হায়ার স্টাডিজ করব। ওকে, যারা হায়ার স্টাডিজ করব তাদেরকে আমি আমার পার্ট থেকে একটু সরিয়ে রেখে দিলাম, কিন্তু যারা মনে কর যে কোনো একটা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করতে ঢুকলে, সেখানেতে প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে আমাদের শুধু টেকনিক্যাল নলেজটাই কিন্তু সাফিসিয়েন্ট নয়। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি বা টিচিং ফিল্ডসেও অনেক দিন ধরে আছি। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একটা সমস্ত থেকে গুরুত্বপূর্ণ কনস্ট্যান্ট হয়ে দাঁড়ায় যে আমাদের ফান্ডস অ্যালোকেশন। কোন খাতের জন্য আমি কতখানি ফান্ডকে অ্যালোকেট করব, কিভাবে আমার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাব, সেই কথাটার জন্যেই কিন্তু আমাদের আটকে যেতে হয়। তো সেই রেসপেক্টে আমাদের কিন্তু জীবনেতে চলতে গেলে, অর্থাৎ অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদেরকে ছোট ছোট করে পা ফেলে চলতে গেলে আমাদের কিন্তু এই ইকোনমিক্স সাবজেক্টটাকে কিন্তু আমরা অবহেলা করতে পারবো না। তাহলে দুটো পারপাসে কিন্তু তোর সলভ হচ্ছে। একটা হচ্ছে কি, কীভাবে তোর আগামী দিনে তুই নিজেকে এগিয়ে নিয়ে যাবি, অর্থাৎ ফান্ড অ্যালোকেশন অ্যাজ এ কোম্পানির স্টাফ হিসেবে তুই নিজেকে সেটাকে অ্যালোকেট করবি কীভাবে। আর 2 নম্বর কথা, অবশ্যই পরীক্ষায় একটা ভালো মার্কস নিয়ে আসার জন্যে, অবহেলাকে দূরে সরিয়ে রেখে একটুখানি এগিয়ে আসার জন্যে যে সাবজেক্টের দরকার সেটা কিন্তু অবশ্যই ইকোনমিক্স। হ্যাঁ, এটা ছাড়াও তোরা জানিস এইভাবেই আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ যাতে করে মানুষজন কি করতে পারে, ফিল্ডে গিয়ে কাজ করতে পারে বা নিজে কিছু একটা ছোটোখাটো বিজনেস স্টার্ট করতে পারে, তার জন্যেই আমাদের 6th সেমিস্টারেতে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিপ্লোমা রিলেটেড, মানে ডিপ্লোমার ক্ষেত্রে অর্থাৎ ডিপ্লোমা সেমিস্টারের ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু দুটো সাবজেক্টকে ইনক্লুড করা আছে। দুটো সাবজেক্ট কি, একটা হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড স্টার্ট আপ, আর একটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই দুটো সাবজেক্টকে ইনক্লুড করা আছে। এটা কিন্তু একটা খুব টপ ভিউ রেখেই কিন্তু যারা সিলেবাসটাকে সেট আপ করেছে তারা কিন্তু এটাকে সেট আপ করেছে। তো সেই রেসপেক্টে ইজি টু লার্নিংয়ের পক্ষ থেকেও তোদেরকে কিন্তু দুটো সাবজেক্টেই একটা কম টাকার মধ্যে, বাজেটের মধ্যে তোদেরকে পুরো কোর্সটাকে দিয়ে দেওয়ার জন্যে আমাদের যেটা নর্মাল কোর্স আছে 6 সেমিস্টারের জন্য, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইটিসি, সিএসটির জন্য, সেখানেতে তো ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এবং স্টার্ট আপ অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ দেওয়া আছেই। সেটা ছাড়া আরও একটা স্পেশালাইজড কোর্স নিয়ে আসা হয়েছে একদম কম টাকার মধ্যে, এই অ্যারাউন্ড 700 রুপিসের মধ্যে, 699 নট 700। সেখানেও কিন্তু এই দুটো সাবজেক্টকে তোদের কিন্তু ইনক্লুড করে দেওয়া হয়েছে। তো তোরা চাইলে এই কোর্সটাকেও পারচেস করতে পারিস, বা তোরা চাইলে এটার মধ্যে তো তোরা যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট হোস না কেন, তারা সেখানেতে ফুল যে সমস্ত সাবজেক্টগুলো আছে ইনক্লুডিং অপশনাল সাবজেক্টগুলো, সেগুলোকে তো এখানেতে পড়িয়ে দেওয়া হয়। তো যাই হোক, তো এই দুটো কোর্স লঞ্চ করা আছে, তো সেই জিনিসগুলোতে তোরা পড়বি। তো আজকে আমি তোদের সাথে যে জিনিসটা নিয়ে একটুখানি কথা বলার জন্য এসেছি, বা যে জিনিসটাকে নিয়ে তোদের সাথে আমি কথা বলছি, সেটা তো তোরা বুঝতেই পারছিস। আমি এখানেতে তোদের সাথে কথা বলছি ইকোনমিক্স রিলেটেড কথা
করতে। অর্থাৎ আমি আজকে তোদেরকে একটা বেসিক ক্লাসেস নিতে চলেছি, সেটা হচ্ছে কোন সাবজেক্ট রিলেটেড না, এই ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, রাইট? তাহলে আমাদের এই ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টটাকে নিয়ে কিছু বেসিক কথা এবং কিছু বেসিক ডিসকাশন করার জন্য কিন্তু আমরা এখানে আজকে এসেছি। তোরা এটাকে আমার ক্লাস 1 হিসাবেতেও ট্রিট করতে পারিস। হয়তো আমি এখানেতে পুরো কোর্সটাকে লাইভ হয়তো কমপ্লিট করব না, কিন্তু তোরা যারা পারচেস করবি তারা তো পুরো জিনিসটাও পেয়ে যাবে, এবং যদি আমি দেখি যে সেরকমভাবে অনেকের দরকার আছে তাহলে হয়তো পুরো কোর্সটাকে লাইভ হতো রাখতে পারি, দেখবো, সেটাকে আমি চিন্তা ভাবনার স্তরে রেখেছি, দেখবো। কিন্তু আজকে আমি এখান থেকে তোদেরকে এই যে ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্টের এই সাবজেক্টটা, সেখান থেকে কিছু ছোট ছোট কথা এবং আলোচনা করার জন্যই আজকে তোদের সঙ্গে আমি এসেছি। তাহলে এটা কাদের জন্য নিশ্চয়ই তোরা বুঝে গেছিস, আমাদের 6th সেমিস্টার প্রায় সমস্ত ডিপার্টমেন্টেরই আছে সেই 6th সেমিস্টার ডিপ্লোমা। সেই সমস্ত স্টুডেন্টের জন্যই তোদের ক্ষেত্রে আজকে আমাদের যে সাবজেক্টটাকে নিয়ে তোদের ডিসকাশন করার জন্য চলে এসেছি, সেটা হলো কি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। বেসিক্যালি এই সাবজেক্টটাকে দুটো পার্টে ভাগ করা আছে, একটা ইকোনমিক্স পার্ট আর একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের পার্ট। হলো, যাই হোক, আমি চেষ্টা করব এই যে আমি যা যা লিখছি সেগুলোকে তোদেরকে পিডিএফ ফরম্যাটেতে দিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। তো তার আগে আমরা এই বেসিক কিছু কিছু কথাকে তোদের সাথে একটুখানি ডিসকাশন করে নিই। প্রথম কথা হচ্ছে যে এত কিছু ডিসকাশন করার আগে কেন সাবজেক্টটার দরকার আমি আলোচনা করে নিলাম। এবারেতে যেটার দরকার সেটা হচ্ছে ইকোনমিক্স কি, তাই না? এই আলোচনাটাকে একটু তোদের সাথে আমাকে করে নেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে ইকোনমিক্স ইজ নট এ সায়েন্স। ওকে, ইকোনমিক্স স্পেশালি বলতে গেলে আমি কি বলবো, ইট ইজ এ কাইন্ড অফ সোশ্যাল সায়েন্স। ওকে, তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদের পড়তে গেলে বলতে হচ্ছে কি ইকোনমিক্স হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স, যেটা কি করে, যেটা ইন্ডিভিজুয়ালসের, কোনো বিজনেস অর্গানাইজেশনের, কোনো গভর্নমেন্টের বলতে পারিস, বা অ্যাজ এ হোল পুরো একটা কান্ট্রির বলতে পারিস, কি করে না ফিক্সড করে দেয় তার যে লিমিটেড রিসোর্স আছে সেই লিমিটেড রিসোর্সটাকে কিভাবে আনলিমিটেড ডিমান্ডসকে সাপ্লাই, আনলিমিটেড ডিমান্ডসের যে তোর দরকার আছে সেই নেসেসিটিটাকে ফুলফিল করতে পারে। তার মানে আমার এখান থেকে বক্তব্য কি, দেখ আমাদের যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক, যে ইন্ডিভিজুয়াল হোক, বিজনেস হোক, গভর্নমেন্ট হোক, কোনো একটা নেশনস হোক, তার রিসোর্স কিন্তু লিমিটেড, কিন্তু তার ডিম্যান্ড যত দিন যাবে কোনোদিনও কিন্তু ডিম্যান্ড আমাদের কম হবে না, ডিম্যান্ড কিন্তু বাড়তেই থাকবে। তাহলে লিমিটেড রিসোর্স কিন্তু আনলিমিটেড ডিম্যান্ড, কথাটা বোঝা গেল? লিমিটেড রিসোর্স কিন্তু আনলিমিটেড ডিম্যান্ডস, এই যে মাঝের গ্যাপটা ক্রিয়েট হচ্ছে, এই গ্যাপটাকে স্যাটিসফাই করার জন্যই আমাদের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটাই হচ্ছে ইকোনমিক্স। তাহলে ইকোনমিক্স কি একটা সহজ ভাষায় তোদেরকে আমি বুঝিয়ে দিলাম। তাহলে আমি এখান থেকে যে দুটো পয়েন্ট বললাম সেই পয়েন্টটাকে একবার আয় তোদেরকে একবার নোট করিয়ে নিই। তাহলে 1 নম্বর পয়েন্ট চলে গেল কি, সেটা হচ্ছে কি দেখতো, ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স। ওকে, এই জিনিসটার কাজ কি, এই জিনিসটার কাজ হচ্ছে কি, ইট ব্রিজেস দ্য গ্যাপ। কার মধ্যে না, সেটার কথা তোদের সাথে আলোচনা করলাম। ইট ব্রিজেস দ্য গ্যাপ বিটুইন লিমিটেড রিসোর্স অ্যান্ড আনলিমিটেড ডিমান্ড, বিটুইন লিমিটেড রিসোর্স and unlimited demand.
হলো। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের প্রথম লাইন, যেটা হচ্ছে কি ইকোনমিক্স সম্বন্ধে দেখব। এটা কার কার কাছে ইম্পর্টেন্ট? আমাদের প্রত্যেকের কাছে ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিভিজুয়ালের কাছে, বিজনেস অর্গানাইজেশনের কাছে, কোনো একটা নেশনের কাছে, কোনো একটা পার্টিকুলার গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্ট মানে এরকম নয় যে স্টেট গভর্নমেন্ট, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, এরকম না। গভর্নমেন্ট বলতে আমাদের এখান থেকে কিসের কথা আছে সেটারও যে অনেক আলোচনা আছে। আমাদের গভর্নমেন্ট বলতে ছোট একটা গভর্নিং বডিকেও আমরা কিন্তু গভর্নমেন্ট হিসেবে ডিসকাশন করতে পারবো, ব্রডলি ক্লাসিফাই করতে গেলে। তো যাই হোক, তাহলে আমাদের এখান থেকে যে কথাটা, আমাদের পরের কথা তোদেরকে যেটা বলতে পারবো সেটা হচ্ছে কি এই জিনিসটা, অর্থাৎ এই ইকোনমিক্সটা, এটা কার কাছে ইম্পর্টেন্ট? ইট ইজ ইম্পর্টেন্ট টু এক নম্বর হয়ে গেল কে, দেখ, ইন্ডিভিজুয়াল। দু নম্বর হয়ে গেল কে, আমাদের বিজনেস অর্গানাইজেশন। বিজনেস বলতে আমি এখানেতে কোম্পানির কথা বুঝিয়ে দিলাম। 3 নম্বর হয়ে গেল কার কথা? আমাদের কোনো গভর্নমেন্টের কাছে ইম্পর্টেন্ট। 4 নম্বর কথা হয়ে গেল কি এটা অ্যাজ এ হোল কোনো একটা নেশনের জন্যও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ তুই বাস্তব জগতে যেদিকেই তাকাস না কেন, বাস্তব জগতে তুই যেদিকেই তাকাস না কেন, ইকোনমিক্স ছাড়া কিন্তু একটা পাও এগোনো যাবে না। তাহলে এটা হয়ে গেল কি আমাদের বেসিক কথা, যে কথাটা কিন্তু আমাদেরকে অবশ্যই দেখতে হবে, যার জন্যেই কিন্তু আমরা এই ইকোনমিক্স সাবজেক্টটাকে আমরা দেখতে যাচ্ছি। হলো? আচ্ছা, এবারেতে কথা আসছে কি ইকোনমিক্সের মধ্যে আমাদের করাটা হয় কি না। প্রথম কথা হচ্ছে এটা, এই সাবজেক্টটার মধ্যে আমাদের হিউম্যান বিহেভিয়ারকে স্টাডি করা হয়। 2 নম্বর হচ্ছে কি যে সোশ্যাল ইন্টারাকশন হিউম্যান বিহেভিয়ার কীরকমভাবে করছে সেটাকে স্টাডি করা হয়। তারপরেতে নানা রকম সায়েন্টিফিক মেথডসকে এর মধ্যে ইনভলভ করা হয়, করে আমাদের যে লিমিটেড ফান্ড আছে সেই লিমিটেড ফান্ডকে, আমাদের মানুষের যে আনলিমিটেড ডিম্যান্ড আছে সেটাকে আমাদের ক্যাটার কি করে করবে, অর্থাৎ তাকে ম্যানেজ কি করে করবে, সেই সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয়। ওকে, তাহলে আমাদের এখান থেকে কিসের কথা বলে দিলাম, এই ইকোনমিক্সের মধ্যে কি করা হয়, হোয়াট উই ডান ইন ইকোনমিক্স। তাহলে আমরা প্রথমেতে দেখে নিলাম কি ইকোনমিক্স কি। ওকে, 1 নম্বর পয়েন্ট চলে গেল। কেন ইম্পর্টেন্ট, তাহলে আমাদের এখান থেকে দেখে নিলাম কি হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। তারপরেতে আমাদের এখান থেকে পয়েন্টেতে চলে যাচ্ছি হোয়াট ইজ ডান ইন ইকোনমিক্স। হোয়াট ইজ ডান ইন ইকোনমিক্স। আমি পয়েন্টগুলোকে খুব পয়েন্ট আকারেতেই বলে দিচ্ছি। তাহলে আমাদের এখান থেকে দেখে নিলাম কি ইকোনমিক্সের সময় দেখতে আমাদের কি কি দেখে নেওয়া হয় বা কি কি করা হয়। এখানেতে যেটা করা হয় সেটা হচ্ছে কি কি দেখতো, আমাদের এখানটাতে ইট স্টাডিজ the human behavior, এক নম্বর পয়েন্ট চলে গেল। 2 নম্বর পয়েন্ট হয়ে গেল কি হাউ দে আর ইন্টারাক্টিং, অর্থাৎ হিউম্যান বিইং কিভাবে ইন্টারাক্ট করছে কার সাথে না, আমাদের পারিপার্শ্বিক জগতের সাথে। হাউ পিপল ইন্টারাক্টস উইথ সোসাইটি। এটা একটা গুরুত্বপূর্ণ কথা চলে গেল। এবারে সেই সমস্ত জিনিসগুলোকে স্টাডি করার পরেতে ইকোনমিক্সের ক্ষেত্রে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে কি আমরা ইউজ করি সায়েন্টিফিক মেথড। উই ইউজ সায়েন্টিফিক মেথড। হলো? এই সায়েন্টিফিক মেথডকে ইনক্লুড করেই আমরা কি করি, উই ট্রাই টু ব্রিজ দ্য গ্যাপ, উই ট্রাই টু ব্যালেন্স দ্য গ্যাপ। কার মধ্যে না, বিটুইন এভার গ্রোয়িং ডিম্যান্ড
যত দিন যাবে তত দিনই কিন্তু আমাদের ডিমান্ড বাড়তে থাকবে। ওকে, তাহলে বিটুইন এভার গোয়িং ডিমান্ড আর যত দিন যাবে আমাদের কিন্তু রিসোর্স কিন্তু ছোট হতেই থাকবে, অ্যান্ড আমাদের কি আসছে, লিমিটেড রিসোর্স। ওকে, তাহলে এই পয়েন্টগুলোকে কিন্তু তোদেরকে সবাইকে দেখে নিতে হচ্ছে। তাহলে কেন আমি ইকোনমিক্সটাকে পড়তে যাব, কেন আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলোকে দরকার হবে, সেই কথাগুলোকেই কিন্তু তোদেরকে আমি এখানটাতে দেখিয়ে দিলাম। এক মিনিট। এরপরের কথা আসছে যে এই সমস্ত কথা আমাদের একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পড়ার দরকার কি? যে ইকোনমিক্স আমাদের কোনো চার্টার্ড অ্যাকাউন্টসরা পড়লো, কি কমার্সের স্টুডেন্টরা পড়লো, কি যারা বিজনেস অর্গানাইজেশন মানে এমবিএ পড়ছে বা বিবিএ পড়ছে তারা পড়লেই তো পারতো। তাহলে আমাদের ডিপ্লোমার মধ্যে কেন এটাকে ইনক্লুড করা হয়েছে সেটার কথা তোদের সাথে আমি একটু আগেই আলোচনা করলাম। কিন্তু তাও আরও মোর স্পেসিফিক ওয়েতে বলতে গেলে ইকোনমিক্সটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দরকার কেন, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এটা আমাদের ফার্স্ট যে কাজ করে দেয় সেটা কোনো কোম্পানির বা কোনো আমাদের একটা স্টার্ট আপের বা কোনো আমাদের একটা ছোট্ট প্রজেক্টের ফিনান্সিয়াল ভায়াবিলিটিটাকে চেক করে। সে আর কি চেক করে, সেই প্রজেক্টটার কস্ট এফেক্টিভনেসকে চেক করে। বোঝা গেল তাহলে পয়েন্টগুলোকে? আর সেখানেতে যে সমস্ত যে টেকনিক্যাল আসপেক্টগুলো আছে তার করসপন্ডিং কতটা রিস্ক আছে সেটাকেও কিন্তু সে চেক করে। তাহলে এইরকমভাবে সমস্ত জিনিসগুলোকে চেক করে সে চেষ্টা করে বা আমাদেরকে পারফর্ম করে দেওয়ার চেষ্টা করে কোম্পানিটা যাতে একটা প্রফিটের দিকে এগিয়ে চলে। আর যে কোনো বিজনেস অর্গানাইজেশনের টার্গেটই থাকে কি, আমি সোশ্যাল কিছু আমাদের আসপেক্ট আছে সেটা তো আমাদের ঠিক আছে, কিন্তু আমাদের তারপরে তো গুরুত্বপূর্ণ যে কথাটা আছে সেটা আসছে কি, আমাদেরকে টাকা তো কিছু ইনকাম করতে হবে। তো সেই কথাটাই কিন্তু এখানে। তাহলে যেটা বলছিলাম যে ইকোনমিক্সটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে তোদের সাথে একটা ডিসকাশন হলো। তো সেটাকেই যদি আমি তোদের সাথে একটা পয়েন্ট ওয়াইজ লিখিয়ে দিই তোদের ক্ষেত্রে মাথায় রাখতে সুবিধা হবে, সেই রেসপেক্টে চল আমরা এটাকে পয়েন্টটাকে একটুখানি আমরা দেখিয়ে দিই। আচ্ছা, তাহলে আমাদের পরের পয়েন্টটা চলে এলো, হোয়াই ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার। Why economics is important for engineers? আমি অলরেডি পয়েন্টগুলোকে তোদের সাথে ডিসকাশন করলাম। তাহলে আমাদের ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা বললাম কি যে 1 নম্বর কথা সেটা আসছে কি, সেটা কোনো প্রজেক্টের বা কোনো স্টার্ট আপের ফিনান্সিয়াল ভায়াবিলিটিকে চেক করে। তাহলে ফার্স্ট আমি পয়েন্টটাকে বলে দিলাম কি, ইট চেক দ্য ফিনান্সিয়াল ভায়াবিলিটি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ফিনান্সিয়াল ভায়াবিলিটিকে চেক করার সাথে সাথেই এ আরও একটা জিনিসকে চেক করবে, সেটা আসছে কি সেই প্রজেক্টের কস্ট এফেক্টিভনেস। ওকে, শুধু কস্ট এফেক্টিভনেস নয় কিন্তু অ্যালং উইথ দ্য টেকনিক্যাল আসপেক্ট। ওকে, তাহলে এই জিনিসগুলোকে কিন্তু আমাদের অ্যাজ এ ইঞ্জিনিয়ার ইকোনমিক্সের সাহায্য নিয়ে আমাদেরকে কিন্তু এই পয়েন্টগুলোকে কিন্তু দেখে নিতে হবে। এরপরেতেই আমাদের সেই ইকোনমিক্সের সাহায্য নিয়েই কিন্তু আমাদেরকে চেক করতে হবে কি, যে ফাইন্ড আ প্রপার সলিউশন। ওকে, কিসের জন্যে না, টু move the company in the part of
পাথ অফ প্রফিট। তাহলে এই জিনিসগুলোকে কিন্তু তোদের সাথে আমি ডিসকাস করে নিলাম। কি করলাম, ইকোনমিক্স কি, কেন ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ইকোনমিক্সের দরকার, ইকোনমিক্সের মধ্যে কি জিনিসের আলোচনা করা হয়। এবারেতে আমি চলে যাব একটুখানি তোদেরকে আমাদের এই যে ইকোনমিক্স সাবজেক্টটা আছে সেই ইকোনমিক্স সাবজেক্টের সিলেবাস থেকে নিয়ে একটুখানি তোদের সাথে ডিসকাশন করে নেওয়া যেতে পারে। তোরা বেসিক্যালি দেখেছিস এই যে আমাদের ইকোনমিক্স সাবজেক্ট আছে, এই ইকোনমিক্স সাবজেক্টের সিলেবাসটাকে দুটো গ্রুপে ক্লাসিফাই করা হয়েছে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি কি ইকোনমিক্স সাবজেক্টের যে ক্লাস সিলেবাস, সেই সিলেবাসটাকে দুটো গ্রুপে ডিসকাশন করা হয়েছে। এখানে তো আমাদের গ্রুপ এ, আর আমাদের এখান থেকে সিলেবাসটার পরবর্তী যে পার্টটা দিয়েছে সেই পার্টটাকে দেওয়া হয়েছে কি গ্রুপ বি। এই দুটো পার্টে ব্রডলি ক্লাসিফাই করা আছে। গ্রুপ এটা বেসিক্যালি তোর ইকোনমিক্স রিলেটেড, আর গ্রুপ বিটা বেসিক্যালি প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড। ওকে, তাহলে এই পার্টটা হচ্ছে কি রিলেটেড টু ইকোনমিক্স, আর এই যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে কি রিলেটেড টু প্রজেক্ট ম্যানেজমেন্ট। দুটো পার্টই কিন্তু আমাদের পড়তে হবে এবং দুটো পার্টকে গুরুত্ব সহকারে পড়তে হবে। দুটো পার্ট থেকেই কিন্তু আমাদের মোটামুটিভাবে কোয়েশ্চেন কিন্তু কম বেশি পরীক্ষাতে এসেই যায়। এরপরেতে কথা আসছে গ্রুপ এটাকে আবার তিনটে ইউনিটেতে ডিভাইড করা আছে। কি তিনটে ইউনিট? ফার্স্ট যে ইউনিট 1, সেই ইউনিট 1-এর মধ্যে আমাদের দেওয়া আছে কি বেসিক্যালি ডিম্যান্ড এবং সাপ্লাই রিলেটেড যা যা থিওরিস হয়, যা যা অ্যানালিসিস হয় এবং তার যা সিনথেসিস হয়, এই সমস্ত পয়েন্টগুলোকে কিন্তু তার মধ্যে ডিসকাশন করা আছে। তাহলে আমরা এখান থেকে দেখে নিচ্ছি কি ইউনিট 1 সেটা হচ্ছে কি রিলেটেড টু ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। হলো, এরপরেতে আমাদের এইখানে সিলেবাসের যে দেখ সেকেন্ড ইউনিট, সেই যে সেকেন্ড ইউনিট আছে সেই সেকেন্ড ইউনিটটা হচ্ছে কি প্রোডাকশন এবং কস্ট রিলেটেড কথাবার্তা। হ্যালো, এই হয়ে গেল কি দুটো ইউনিটের কথা। এরপরেতে আমাদের এর আরও একটা খুব ছোট্ট ইউনিট, একদম ছোট্ট ইউনিট আছে। সেই ছোট্ট ইউনিটটা কি রিলেটেড না ডিফারেন্ট টাইপ অফ মার্কেট অ্যান্ড রোলস অফ গভর্নমেন্ট। ডিফারেন্ট টাইপ অফ মার্কেট অ্যান্ড রোলস অফ গভর্নমেন্ট। মানে বেসিক্যালি এই চ্যাপ্টারটা আমাদেরকে দেখতে হবে গভর্নমেন্ট কি করে কোনো মার্কেটকে অ্যাফেক্ট করতে পারে বা কোনো মার্কেটকে ডোমিনেট করতে পারে বা কোনো মার্কেটকে একটা পার্টিকুলার ডিরেকশানেতে নিয়ে চলে যেতে পারে। সেই জিনিসটাই কিন্তু আমাদের এই ইউনিট 3-তে গিয়ে তোদেরকে শিখতে হবে। তাহলে এটা চলে গেল কি আমাদের গ্রুপ এ রিলেটেড কথা, যেগুলো আমাদের সিলেবাসেতে দিয়ে দেওয়া আছে। এরপরেতে চলে যাচ্ছি গ্রুপ বিটা। যে গ্রুপ বিটা আমাদেরকে বলেছে কাকে নিয়ে না প্রজেক্ট ম্যানেজমেন্টকে নিয়ে কথা। এখানেতেও পুরো সিলেবাসটাকে সুন্দরভাবে 3টে পার্টে ডিভাইড করে দেওয়া আছে। এখানেতেও যে ইউনিট 1টা আছে সেই ইউনিট 1-এতে তোদেরকে শিখতে হবে কি না কনসেপ্ট অফ প্রজেক্ট। ওকে, তাহলে প্রজেক্ট কি সেই সম্বন্ধে একটা প্রপার ধারণা নেওয়ার জন্য কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের ইউনিট 1। এরপরেতে আছে কি দেখতো ইউনিট 2। ইউনিট 2-তে আমাদের এখান থেকে তো বলে দেওয়া হয়েছে কি যে ফিয়াসিবিলিটি অ্যানালিসিস, অর্থাৎ কোনো একটা জিনিস প্র্যাকটিক্যালি ফিয়াসেবল কিনা সেই জিনিসটা, অর্থাৎ ফিয়াসিবিলিটি অ্যানালিসিস অফ এ প্রজেক্ট, সেই সম্বন্ধীয় ঘটনাচক্র এখানেতে আমাদেরকে কিন্তু শিখতে হবে। বোঝা গেল পয়েন্টটা? এরপরেতে আমাদের আছে কি
প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন। এই যে প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পার্টটা, এটা সাধারণত আমাদের কি বলবো তোকে, কমার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে থাকে না। এই অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটাই আমাদের একটুখানি বেশি গুরুত্বপূর্ণ পার্ট, যে পার্টটা কিন্তু আমাদের এই ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের মধ্যে বেসিক্যালি ইনক্লুড করে দেওয়া আছে। তাই আমাদের এখান থেকে যে লাস্ট পার্ট, যেটাকে আমরা বলছি কি এর ইউনিট 3, সেটা হচ্ছে কি প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন। হ্যালো, তাহলে এই পার্টগুলোকে আমাদের কিন্তু এখান থেকে দেখে নিতে হচ্ছে। তাহলে মোটামুটি গেল কি আমাদের এই সিলেবাসের কথা, এই এখান থেকে কীরকম ধরনের কোয়েশ্চেন থাকতে, মানে সিলেবাসটাকে কীরকমভাবে ক্লাসিফাই করা আছে, সেই ঘটনাগুলোকে আমাদের এখান থেকে দেখে নিতে হচ্ছে। আচ্ছা, তো এই চলে গেল তোদের কি বেসিক কথা। এবারেতে আমি একটুখানি তোদেরকে চলে আসবো যে আমাদের একটুখানি সিলেবাসের মধ্যে আরও একটু বেসিক্যালি ডিটেলসের মধ্যে তোদেরকে আমি নিয়ে যেতে চাই। তো আজকে আমি যে বেসিক্যালি ডিটেলসের মধ্যে তোদেরকে নিয়ে যেতে চাই সেটা আসছে কি এই ইউনিট 1টাকে নিয়ে তোদের সাথে একটু আমি সামান্য কিছু কথা, বেসিক কিছু কথাকে একটুখানি ডিসকাশন করে নিতে। তো সেগুলো কি কি আমাদের দেখতে হচ্ছে সেটাকে দেখে নেওয়া যাক। না, এই পার্টটার মধ্যে যে গুরুত্বপূর্ণ পার্ট আমরা এখানে দেখে নিচ্ছি, টপিকটার নামেতেই আছে, বুঝতে পারছি সেটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বলে। তো তার মধ্যে আমাদের এখান থেকে যে গুরুত্বপূর্ণ কথা আছে সেটা আসছে কি ডিমান্ড। তো প্রথম কথা আসছে ডিমান্ড জিনিসটা কি, সেটা হচ্ছে কি দেখতো না, ডিমান্ড হচ্ছে কি কোনো জিনিসের উইলিংনেস। ডিমান্ড হচ্ছে কি একটা উইলিংনেস, অর্থাৎ ইচ্ছা, কিসের জন্য, টু পারচেস। তাহলে কোনো জিনিসকে কেনার যে ইচ্ছা, সেটাই হচ্ছে কি আমাদের ডিমান্ড। কিন্তু এখানে তো একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেটা আমাদের ইনক্লুড করতে হবে, যে কিনতে চাইছে তার কেনার ক্ষমতা থাকতে হবে, না হলে তো সে আর কিনতে পারবে না। তাহলে ডিমান্ড ইচ্ছা থাকলেই হয় না, সেখানেতে তার সেই জিনিসটা সেটাকে ব্যাক করতে হবে কাকে দিয়ে, না তার পারচেসিং পাওয়ারকে দিয়ে। তাহলে ডিমান্ড বলতে গেলে আমি বলছি কি কথাটা, ডিমান্ড হচ্ছে উইলিংনেস টু পারচেস, এটা হচ্ছে কি ব্যাকড বাই পারচেসিং পাওয়ার। ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু তোদেরকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাহলে যখনই কেউ কোনো জিনিসকে একটা কিনতে চাইছে, তার কাছে কিন্তু সেই জিনিসটাকে কেনার জন্যে তার কাছে এনাফ রিসোর্স থাকতে হবে। এনাফ রিসোর্স বলতে গেলে হতে পারে কি, কোনো জিনিসকে কেনার জন্য আমাদের কাছে শুধু টাকা থাকলেই হয় না, আমাদের আরও কিছু কিছু পারিপার্শ্বিক জিনিস, যেমন আমি তোকে বলছি ধরে নে যে বাড়ির কন্ডিশন, মানে তুই কিনতে চাইছিস কিন্তু তোর মনে কর যে বাবা মা সেটাকে কিনতে দিতে চাইছে না, তাহলে সেটাও কিন্তু একটা পারচেসিং পাওয়ারের মধ্যে পড়ে। ইচ্ছা করলেই জিনিসটা কেনা যায় না। বা মনে কর তুই কোনো একটা জিনিসকে কিনতে চাইছিস, হতে পারে যে সেই সময়তে তোর মাথার মধ্যে এলো না আমি এখন এই জিনিসটাকে কিনবো না, আমি 6th সেমেস্টারটা পাস করে যাবার পরেতে কিনবো। তোর কাছে হয়তো টাকা আছে কিন্তু তাও সেই জিনিসটাকে কিনতে পারছিস না। এই জিনিসটাকেই বলা হচ্ছে কি আমাদের পারচেসিং পাওয়ার। তাহলে পারচেসিং পাওয়ার মানে এটা নয় যে আমার কাছে কতটা টাকা আছে, পারচেসিং পাওয়ার মানে টাকা সাথার সাথে থাকতেও আমি জিনিসটাকে অ্যাকচুয়ালি কিনতে পারবো কি পারবো না, অর্থাৎ আমাদের যে আনুষঙ্গিক পরিস্থিতিগুলো আছে সেগুলোকেও কিন্তু ইনক্লুড করতে হয়। তাহলে আমি এক কথায় এখানেতে ঘটনাটাকে বলতে গেলে বা বোঝাতে গেলে তোদেরকে আমি কিসের কথা বলে দিলাম, সেটা আসছে কি দেখতো, দেখ ডিমান্ড মানে বুঝিয়ে দিলাম, সেটা হচ্ছে কি দেখ ডিমান্ড ফর এ কমোডিটি, অর্থাৎ কোনো একটা বস্তু যাকে তুই কিনতে চাইছিস, কার কথা বলে না, রেফার্স টু দ্য কোয়ান্টিটি অফ দ্য কমোডিটি হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল কনজিউমার ইজ উইলিং। অর্থাৎ তোদের আমি এখান থেকে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে কি কনজিউমারের উইলিংনেস, কিসের জন্য, সেই জিনিসটাকে পারচেস করার জন্য। এবং সেখানেতে আমাদের আরও একটা কথা বলা আছে কি এবেল টু পারচেস পার ইউনিট অফ টাইম অ্যাট এ পার্টিকুলার প্রাইস। তাহলে এখান থেকে কথাটাকে তোরা কিসের কথা বলে নিলি, আমি এখানেতে টেকনিক্যালি এখান থেকে ডেফিনেশনের জন্য পরীক্ষায় লেখার জন্য ডেফিনেশনটা এইভাবে দেওয়া আছে, কিন্তু তোদের বোঝানোর জন্য আমি কথাটাকে খুব ভালোভাবে বলে দিলাম। সেটা হচ্ছে কি ডিমান্ড হচ্ছে কি উইলিংনেস,
কিসের জন্য? কোনো জিনিসকে পারচেস করার জন্য। সেটা কাকে স্যাটিসফাই করতে হবে? ইট শুড বি ব্যাকড বাই দ্য পারচেসিং পাওয়ার। তাহলে সেই কথাটাই তোদের আমি এখানটাতে ডিসকাশন করে দিলাম। তাহলে আমি এখান থেকে কিসের কথা বললাম, সেটাকে যে কথাটাকে বললাম বুঝিয়ে দেওয়ার জন্য সেটাকে একটা শর্টে তোদের সাথে নোট করে নিই, তাহলে আরো ভালোভাবে তোদের কাছে কথাটা রয়ে যাবে। সেটা আসছে কি দেখতো, ডিম্যান্ড হচ্ছে কি উইলিংনেস, ইট ইজ দ্য উইলিংনেস। কিসের জন্য? টু পারচেস। Okay, and backed by the purchasing power. তাহলে তোদেরকে আমি ঘটনাটাকে বুঝিয়ে দিলাম। পারচেসিং পাওয়ার বলতে আমাদের কিন্তু শুধুমাত্র টাকা নয়, এই পারচেসিং পাওয়ার বলতে কি কথাটা বুঝিয়ে দিলাম, সেটা হচ্ছে কি তোকে মানি থাকতে হবে, মানির সাথে সাথে তোকে, অর্থাৎ আমাদের তোর কাছে কেনার টাকা থাকতে হবে, তার সাথে সাথে তোর সাথে আরও কি আমাদের কি কি জিনিস, সেটা আমাদের দেখে নিলাম কি, যে তোর পারিপার্শ্বিক পরিস্থিতি, অর্থাৎ তোর সাইডের সিচুয়েশনটাকেও সেটাকে সাপোর্ট করতে হবে। মানে আমাদের এখান থেকে মানি প্লাস প্রিভ্যালেন্ট সিচুয়েশন, মানে সেই সময়তে তোর পারিপার্শ্বিক পরিস্থিতি কিরকম আছে সেটার কথাটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে যদি এই দুটো জিনিস ঠিকঠাক থাকে, মানি প্লাস প্রিভ্যালেন্ট সিচুয়েশন, সেটাই হচ্ছে তোর পারচেসিং পাওয়ার। তাহলে তুই কোনো জিনিসকে কিনতে চাইছিস এবং সেটা ব্যাক করছে কে তোর পারচেসিং পাওয়ার, তাহলেই তুই সেটাকে বলতে পারবি কি ডিম্যান্ড। ওকে, এই কথাটা কিন্তু তোদেরকে আমি বুঝিয়ে দিলাম, কথাটাকে কিন্তু তোরা সবাই মাথার মধ্যে রাখিস। এরপরেতে চলে যাব কিসের কথা, আমাদের এর পরের পয়েন্টটাতে। আচ্ছা, এখানেতে আমাদের যে পয়েন্টগুলো আসছে সেটা আসছে কি দেখতো, যে ডিটারমিনেন্টস অফ ডিম্যান্ড। ডিটারমিনেন্টস বলতে আমি এখানেতে কিসের কথা বোঝাচ্ছি, যে কোন জিনিসগুলো ডিম্যান্ডকে ঠিক করে দেয়, কোন জিনিসগুলো ডিম্যান্ডকে আমাদের ঠিক করে দেয়, সেটাকেই বলা দেওয়া হচ্ছে কি ডিটারমিনেন্টস। তাহলে ডিটারমিনেন্টস বলতে আমাদের কি বোঝানো হচ্ছে, যে কোন জিনিসগুলো ঠিক করে দেয়, মানে হুইচ ডিসাইডস দ্য ডিম্যান্ড। ওকে, তাহলে ডিটারমিনেন্টস অফ ডিম্যান্ড, মানে এই পয়েন্টটা যদি পরীক্ষাতে তোকে লিখে দেওয়া থাকে, সেটা বলতে গেলে তোদের বুঝতে হবে কি হুইচ ডিসাইডস দ্য ডিম্যান্ড। বোঝা গেল পয়েন্টটা? তাহলে এখান থেকে তুই দেখে নিচ্ছিস ডিটারমিনেন্ট মানে আমাদের এখান থেকে বলে দেওয়া হচ্ছে কি, এটার সহজ ইংরেজিতে বললে এটাকে বলতে হবে কি ডিসাইডিং ফ্যাক্টর। ওকে, তাহলে ডিটারমিনেন্টস মানে আমরা বুঝে নিলাম কি ডিসাইডিং ফ্যাক্টর, তাই তো? তাহলে ডিটারমিনেন্টস অফ ডিম্যান্ড মানে আমাদের বলা হচ্ছে কি ডিসাইডিং ফ্যাক্টর অফ ডিম্যান্ড। আচ্ছা, তো প্রথম কথা আসছে কি দেখতো, প্রাইস অফ দ্য কমোডিটি। একদম বেসিক কথা, তোরা এই পরীক্ষায় যখন যাবি এই পয়েন্টগুলোকে তোরা একসাথে করে নিয়ে যাবি, এবং আমি যে ডিসকাশনগুলোকে করছি সেগুলোর যদি দুটো চারটে কথা তোদের একটু মাথায় থাকে, তাহলে কিন্তু তোদের পরীক্ষায় গিয়ে আরামসে লিখে দিয়ে আসতে পারবি। আর তোরা তো এমনিতে আমি জানি যে পরীক্ষায় বানিয়ে খাতা ভর্তি করে দেওয়ার জন্য তো তোরা তো মাস্টারপিস, তো সেই ব্যাপারে তো আমার কিছু মন্তব্য করার দরকারই নাই। তো এনিহাউ যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে কি দেখ, ডিম্যান্ড কে ডিটারমিনেন্টস এর মধ্যে প্রথম পয়েন্ট কি আছে, প্রাইস অফ দ্য কমোডিটি। তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস যে মনে কর তুই বাজারেতে আজকে কি একটা কি বলবো, একটু খারাপ এক্সাম্পল এনে, তুই বাজারেতে গিয়ে মনে কর একটা সিগারেট কিনতে গেছিস, কেনা উচিত নয় পুনশ্চ দেয়া রইল, কিনতে গেছিস। তো কিনতে গিয়ে যদি তুই দেখিস যে সিগারেটের দাম 8 টাকা, পকেট পারমিট করছে, চল ভাই একটা কিনে নেওয়া যাক, বন্ধুর জন্য একটা কিনে নেওয়া যাক। কিন্তু যদি সেই সিগারেটের দামটা একটু ভালো ব্র্যান্ডেড সিগারেটের দাম ধরে নে 20 টাকা, তখন একবার হলেও পকেটের দিকটাতে তাকাবো, তাই না? যে ভাই সত্যিই কি 20 টাকা খরচ করে কিনবো, আমার কাছে কি সেই ক্যাপাসিটি আছে?
তো তাহলে দেখ আমাদের ওই যে ডিম্যান্ড, হয়তো আমার কাছে পকেটে টাকা আছে, কিন্তু ওই যে আমার পিছনে তো আবার একটা ভাবনা চিন্তা মাথায় চলে এলো যে সত্যি কি কেনা উচিত, মানে আমার আনুষাঙ্গিক পরিস্থিতি সত্যি কি কেনা উচিত। বা মনে কর তুই সিগারেটটাকে কিনতে গেছিস, কিনতে গিয়ে দেখলি যে না আজকে আমি সিগারেটটা খেয়ে নিলে আমি যে দুপুরেতে খাওয়া দাওয়াটা করবো সেই খাওয়া দাওয়াটা আমার ঠিকঠাক হবে না। অর্থাৎ জিনিসপত্রের দাম যদি কমের দিকে থাকে সেটাকে আমি সহজে কিনে নেব, 5 টাকা 10 টাকা ছাড়াও কিনে নেওয়া যায়। কিন্তু যখনই সেই জিনিসের দামটা একটু হায়ার সাইডেতে থাকবে তখন আমার তার এই যে উইলিংনেস টু পারচেস, হয়তো আমার পকেটে 50 টাকা আছে কিন্তু আমার যে জিনিসটা কেনার উইলিংনেস, ডিম্যান্ড মানেই কি ছিল সেটা উইলিংনেস টু পারচেস, তাই না, সেই ইচ্ছাটাই হারিয়ে যাবে। তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কথা তোরা বুঝতে পারছিস, জিনিসপত্রের যে দাম সেই দামটা কিন্তু অর্থাৎ প্রাইস অফ দ্য কমোডিটি সেটা কিন্তু আমাদের ডিম্যান্ডের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা ডিম্যান্ডের একটা ডিটারমিনেন্টস বা ডিম্যান্ডের একটা ডিসাইডিং ফ্যাক্টর হলো। এরপরের কথাতে চলে যাই, এরপরের কথা কিসে চলে যাচ্ছে, আমি একটু খারাপ এক্সাম্পল দিয়ে নিচ্ছি। এখানে তো বলা হয়েছে কি দেখ তো প্রাইস অফ দ্য রিলেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস, তাই না, এটা কিরকম ভাবে আমাদের ডিমান্ডকে মানে এফেক্ট করে একটু চিন্তা করে দেখ। ধরে নে ওই সিগারেটের এক্সাম্পলটাই থাক তোর কাছে, ধরে নে তুই সিগারেট কিনতে গেছিস, দেখলি যে সিগারেটের দাম দোকানটাতে 20 টাকা করে নিচ্ছে, কিন্তু সেখানে তো মনে কর সস্তাতেই বিড়ি পাওয়া যাচ্ছে, চল ভাই দুটো বিড়িতেই আমাদের আপাতত নেশাটাকে স্যাটিসফাই করিয়ে নিই। তুই দেখছিস যে ওই নেশা করারই জিনিস একটার দাম অনেক বেশি একটার দাম অনেক কম, তাহলে তখন কি আর তোর সিগারেটটা কেনার ইচ্ছা থাকবে, তুই তো কম দামের বিড়ি দিয়ে এই কাজটাকে চালিয়ে নিতে পারবি। এরকম ভাবে যেন পরীক্ষায় লিখেছিল জাস্ট তোদের জীবনে যাতে তোরা ভুলে না যাস সেই জন্য আমি এই কথাটা বলছি, যদি আমার এটা বলা উচিত নয় তার জন্য আমি বাবা আগেই ভুল স্বীকার করে নিচ্ছি, কেউ কোনো মন্তব্য করবি না, ওকে, ভুল আমি স্বীকার করলাম। তো যাই হোক, তাহলে আমাদের এখান থেকে তোদেরকে বুঝতে হবে কি যে দ্য প্রাইস অফ দ্য রিলেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ তুই যে জিনিসটা কিনতে চাইছিস তার সাথে রিলেটেড গুডসের দাম সেট যদি আকাশ পাতাল তফাৎ থাকে, ধরেন সিগারেটের দাম 20 টাকা, বিড়ির দাম 1 টাকা, তাহলে এখানেতে তোর কি হবে যে সিগারেট কেনার দাম ইচ্ছাটা সেটা চলে যাবে, অর্থাৎ উইলিংনেস মানেই আবার কি ডিমান্ড, তাহলে সিগারেট কেনার ইচ্ছাটা কমে গিয়ে তোর কি হয়ে যাবে অন্য যে সাপোর্টেড প্রোডাক্টস আছে সেটা দিয়ে তুই কাজ চালিয়ে দিতে পারবি। তাহলে তুই দেখতে পাচ্ছিস যে আশেপাশে আর যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর যে আমাদের দাম সেই দামটাও কিন্তু তুই যে পার্টিকুলার জিনিসটাকে কিনতে যাচ্ছিস সেই জিনিসটার পারচেস করার উইলিংনেসকে কিন্তু কমিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। তাহলে তোকে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে অন্যান্য জিনিসের পারিপার্শ্বিক জিনিসের দাম কতটা আছে সেটা কিন্তু আমাদের ডিম্যান্ডকে একটা ডিসাইড করে দেয়। এরপরেতে চলে আসছে কি দেখতো কনজিউমার্স ইনকাম। এখানে তো খুব সহজ এক্সাম্পল, কনজিউমার ইনকাম কিরকম ভাবে ডিমান্ডকে এফেক্ট করে। কলেজ গোয়িং স্টুডেন্ট, হাতে বেশি টাকা পয়সা নেই, তাহলে তখন সে কি করছে যে ওই ছোট সিগারেট 4 মিনিটের দিকেই মাথা ঝুঁকিয়ে দিচ্ছে। বলো, যেদিন তোরা মনে কর যে তোরা টিসিএস এ জব পেয়ে গেলি, তো সেই দিন থোড়াই নিশ্চয়ই সোসাইটিকে মেনটেন করার জন্য বা পকেট যখন তোকে সাপোর্ট করে দিচ্ছে বা তোর গার্লফ্রেন্ডও তোর সাথে পাশে আছে, সেই দিনে কি তুই আর ওই বিড়িটার দিকে নজর দিবি বা ছোট্ট 4 মিনিটের দিকে নজর দিবি? সেই দিনে তো তোর ওই মালবুড়োর দিকেই নজর দিবি, তাই না? তো এখানে তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা যে তোর কাছে কতটা টাকা আছে, মানে তুই কতটা ইনকাম করতে পারছিস, সেটাও কিন্তু তুই কোনো পার্টিকুলার জিনিসকে যতটা পারচেস করবি সেটাকে কিন্তু এফেক্ট করে, অর্থাৎ সেটাও কিন্তু একটা ডিমান্ডের ডিটারমিনেন্ট। তাহলে বুঝতে পারছিস তুই কতটা ইনকাম করছিস, সেই ইনকামটা কিন্তু তুই কোন জিনিসটাকে পারচেস করবি তাকে কিন্তু খুব সুন্দরভাবে এফেক্ট করে দেয়। এরপরের কথাটা আসছে কি দেখতো যে কনজিউমার্স টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস। আমার নিশ্চয়ই বোঝানোর দরকার নেই, তোরা মিন্ট ফ্লেভারটাকে টেস্ট করে দেখবি নাকি নর্মাল ফ্লেভারকে টেস্ট করে দেখবি, সেটার উপরে তো তোদের তো কোন জিনিসটাকে কিনবি তার ডিমান্ড তো ভ্যারি করবে, তো অটোমেটিক কথা। মানে এটাও খুব সহজ একটা ব্যাপার বা নর্মাল একটা ব্যাপার, মনে কর তুই বিরিয়ানি খেতে গেছিস, তোরা জানিস যে আর্সেনালের বিরিয়ানিটা ভালো, তার দাম বেশি, জান পাড়া রাস্তার মোড়ে বাপিদার বিরিয়ানি 70 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়,
কিন্তু তুই জানিস যে আর্সেনালের বিরিয়ানিটার টেস্ট খুব ভালো। তাহলে সেই দিকে যদি তোর পারচেসিং পাওয়ার থাকে, তাহলে তোর কোন জিনিসটার প্রতি ইচ্ছা হবে যে আর্সেনালেরটাই একদিন খেয়ে দেখি। তাহলে সেই রকমভাবে টেস্টের ওপরেতেও বা তোর প্রেফারেন্সের ওপরেতেও কিন্তু ডিম্যান্ডটা ভ্যারি করতে থাকে। তাহলে সেই কথাটাই কিন্তু তোর এখানটাতে চলে গেল। এরপরের কথাটা আসছে কি দেখতো, ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। এখানে কথাটা কিরকম ভাবে, একটুখানি এক্সাম্পল নিলেই তুই ঘটনাটাকে বুঝতে পারবি। যখন মানুষ মনে কর নতুন চাকরি পায়, তখন অ্যাটলিস্ট শুরুর দিকের 1 বছর সাধারণত আমরা যেটা দেখেছি, যদিও বলবো না এটা সবার ক্ষেত্রে হয় বলে, সাধারণত আমরা যেটা দেখেছি সেখানেতে কি হয় যে সে যা ইনকাম করে সেটা দিয়েই সে হাত খরচ চালিয়ে নেয়। তখন তাহলে তোর কি চলে আসছে যে তুই মাসে 5 বার তুই আর্সেনালের বিরিয়ানি খেতে যেতে পারিস, কেন তখন তোর কোনো অন্যান্য কোনো খরচ নেই। কিন্তু কিছুদিন পরে যখন তোর বিয়ে হয়ে গেল, সেই সময়তে নিশ্চয়ই ওয়াইফের খরচ চালানোর জন্য, বা যারা ধর মেয়ে আছিস তাদের নিশ্চয়ই বুঝতে পারছিস যে আরো মেকআপের খরচের জন্য তোর একটা টোটাল যে ইনকামটা হচ্ছিল সেই ইনকামটা মানে কি হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। আগে যা ইনকাম করছিলিস তাই খরচ করছিলিস, তাহলে তখন তুই তোর যে দামি জিনিসটা ছিল সেই দামি জিনিসটাকে কেনার তোর ইচ্ছা ছিল, মানে কি সেই জিনিসটার ডিম্যান্ড ছিল। কিন্তু যখনই তোর ইনকামটা কয়েকটা ছোট ছোট পার্টে ডিভাইড হয়ে গেল, বোঝা গেল আমার এখানে তো পয়েন্টটা, যখনই তোর ইনকামটা কয়েকটা ছোট ছোট পার্টে ডিভাইড হয়ে গেল, সেই সময়তে নিশ্চয়ই আর তোর ওই জিনিসটাকে কেনার হয়তো পকেটে টাকা আছে, কিন্তু মাথায় দুটো চিন্তা ভাবনা চলে গেল, তুই তোর ইনকামটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করে দিয়েছিস তার উপরে তো এই ঘটনাটা ভ্যারি করে গেল। এর পরের কথা আসছে কি দেখ তো, এক্সপেকটেশন। এক্সপেকটেশন কিরকম ভাবে ডিমান্ডকে তোর ভ্যারি করায়। এক্সপেকটেশন ডিমান্ডকে কিরকম ভাবে ভ্যারি করায় আমি তোকে জাস্ট একটা এক্সাম্পল দেবো, দিলেই তোরা ঘটনাটাকে বুঝতে পারবি। এক্সাম্পল নেই, একটুখানি পুরানো দিনের কথায় চিন্তা কর। তোরা সবাই মোটামুটি কম বয়সী করোনা পিরিয়ডের সময়তে তোরা অ্যাক্টিভ ছিলিস বলে আমি ধরে নিলাম। তো সেই করোনা পিরিয়ডের সময়তে মানুষ এক্সপেক্ট করছিল যে যতদিন লকডাউন থাকবে ততদিন বাইরে খাবার টাবার পাওয়া যাবে না। তো সেই সময়তে মানুষ কি করছিল যে তার হয়তো কেনার ক্ষমতা নেই, কোনো জিনিসের দাম হয়তো হিউজ সাইডেতেই আছে, তাও সে কি করছিল, কিছু ছাতু, কিছু মুড়ি, কিছু চাল, কিছু ডাল দোকান থেকে কিনে নিয়ে এসে বাড়িতে স্টোর করে দিচ্ছিল। তাহলে তুই এক্সপেক্ট করছিলিস কি যে লকডাউন পিরিয়ডেতে বাইরে থেকে তুই অন্য জিনিসগুলোকে কিনতে পারবি না, অর্থাৎ বাইরে থেকে সেই জিনিসগুলোকে কেনার মতো তোর সাপোর্ট আসবে না। হয়তো এক্সপেক্ট করছিস যে বাইরে হয়তো সমস্ত কিছুই রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। সেই সময়তে তুই কি করলি না, বাইরে থেকে জিনিসগুলোকে কিনে নিয়ে এসে ঘরের মধ্যে তুই রেখে দিলি। তাহলে তোর এক্সপেকটেশনের ওপরেতে তোর উইলিংনেসটা চেঞ্জ হয়ে গেছে। তোর কাছে সেই সময়তে কতটা টাকা ছিল, কতটা প্রাইস ছিল, কি তোর আনুষঙ্গিক পরিস্থিতি কিরকম ছিল সেটা কিন্তু নয়, সেখানে তো বেসিক্যালি জিনিসটা ড্রাইভ হচ্ছে কি দিয়ে, তোর এক্সপেকটেশন দিয়ে। তুই এক্সপেক্ট করছিস যে বাইরে জিনিসটাকে আর পাওয়া যাবে না, তাহলে আমাকে এখান থেকে আজই কিনতে হবে, আজই কিনে আমাকে বাড়িতে স্টোর করতে হবে, নাহলে আমি সেখান থেকে বেঁচে থাকতে পারবো না। তাহলে সেই এক্সপেকটেশনের উপরেতে নির্ভর করেও কিন্তু আমাদের ডিম্যান্ড সেটা কিন্তু ডিসাইড হয়। তাহলে এক্সপেকটেশনও হচ্ছে কি আমাদের একটা ডিটারমিনেন্টস অফ ডিম্যান্ড। বোঝা গেল পয়েন্টটা? এর পরের পয়েন্টটা আমাদের কিসের কথা আসছে, সেটা আসছে কি সোশিওলজিক্যাল ভ্যারিয়েবলস। কিরকম কথা, সোশিওলজিক্যাল ভ্যারিয়েবলস মানে আমাদের কাছে টাকা নেই তাও আমাদের জিনিসকে কিনতে হবে। কিরকম ভাবে তোদের সাথে এক্সপ্লেন করা যায়, মনে কর আমাদের মধ্যে এরকম ঘটনা হচ্ছে, ধর যে আমার পাড়ায় 5 জন লোক আছে, সেই পাড়ার 5 জন লোক কয়েকদিন আগেই কাশ্মীর থেকে ঘুরে এলো, আজকে আবার তারা কি করছে না আন্দামান করতে যাচ্ছে। আমি বাড়িতে বসে আছি, আমার কাছে ততটা টাকা নেই, কিন্তু বাইরের সোসাইটি যখন এরকম ধরনের কাজ করছে তখন কিন্তু আমার কাছে টাকা না থাকলেও, আমার কাছে ইনকাম না থাকলেও আমার মনের মধ্যে একটা ইচ্ছা চলে আসবে যে ভাই চল না, আমি তো একটা দীঘা তো ট্যুর মেরে আসতেই পারি।
তাহলে সেখানে ঘটনাটা কি দেখছিস, দেখ সোসাইটির যখন বদল হয়ে যাচ্ছে, সোসাইটির আশেপাশের লোকজন যখন কি চাইছে না চাইছে সেই ঘটনাগুলোকে দেখতে পাচ্ছে, সেই সময়তে তোদের সেই সোসাইটি ড্রিভেন হয়ে মানুষ কিন্তু কি করতে চাইছে না করতে চাইছে তার উইলিংনেসেতে বদল চলে আসতে পারে। অর্থাৎ সোশিওলজিক্যাল জিনিসও কিন্তু আমাদের উইলিংনেস টু পারচেসকে বদলে দিতে পারে, অর্থাৎ ডিম্যান্ডকে বদলে দিতে পারে। বোঝা গেল? তাহলে সেটাও কিন্তু আমাদের ডিম্যান্ডের একটা ডিসাইডিং ফ্যাক্টর। আচ্ছা, এরপরেতে আমাদের আরো একটা কথা আসছে কি ডেমনস্ট্রেশন এফেক্ট বা ব্যান্ড ওয়াগন এফেক্ট। এটাও কি, এটাও কাইন্ড অফ সোসাইটি ডিফাইন। কিরকম ধরনের কথা, দেখ কোনো জিনিসের আমাদের ডিমান্ড নেই, কিন্তু যদি আমরা বারবার টিভিতে অ্যাডভার্টাইজ দেখতে পারি বা রাস্তাতে যদি আমরা বারবার অ্যাডভার্টাইজমেন্ট দেখতে থাকি, তাহলে আমাদের কাছে কিন্তু একটা মাথার মধ্যে চলে আসবে যে না ভাই এই জিনিসটাই হয়তো ভালো, তো এটাকেই নেওয়া আমাদের হয়তো উচিত। যেমন একটা ছোট্ট এক্সাম্পলের কথা, তোরা সবাই জানিস যে ইজি টু লার্নিং এর জিলেটের কোচিং এর জন্য কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট কোচিং সেন্টার জিলেট, কিন্তু সেটার হয়তো মনে কর যে মার্কেটেতে সেরকম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট নেই। XYZ কোনো একটা কোম্পানি আছে যারা বলছে যে আমাদের কাছে জিলেটের ক্ষেত্রে এই সুবিধা দেই, ওই সুবিধা দেই, সেই সুবিধা দেই। তারা যদি বারবার করে অ্যাডভার্টাইজ করতে থাকে, তখন তোদের নজরটা মনে হবে যে না আমরা তাহলে ওই কোম্পানিরই কোর্সটাকে পারচেস করি, তাহলে ওখান থেকেই হয়তো আমি র্যাঙ্ক করে বেরিয়ে যেতে পারবো। ব্যাপারটা এরকম ভাবে ট্রিপেন হয়। তাহলে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তখন আর ব্যাপার থাকে না। আমার কাছে পকেটে কতটা টাকা আছে, সস্তায় হয়তো গেলাম ইজি টু লার্নিং থেকে কোর্সটা পেয়ে যেতাম, সেটা আর ফ্যাক্টর থাকে না। অ্যাডভার্টাইজ কীরকম হচ্ছে সেই অনুযায়ী আমাদের মোটিভেশন কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেই অনুযায়ী আমাদের কিন্তু উইলিংনেসটা বদলে যায়। তাহলে সেই যে ঘটনা সেটাকেই বলা হচ্ছে কি ডেমনস্ট্রেশন এফেক্ট বা ব্যান্ড ওয়াগন এফেক্ট। ওকে, তাহলে হোয়াট ইজ ব্যান্ড ওয়াগন এফেক্ট, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা। পারিপার্শ্বিক লোক কি করছে সেটা দেখা দেখি যদি আমাদের ডিমান্ড বাড়তে থাকে, সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের ব্যান্ড ওয়াগন এফেক্ট। তাহলে ব্যান্ড ওয়াগন এফেক্টটা কি, সেটা হচ্ছে কি কনজিউমার কোন জিনিসটাকে পারচেস করবে সেটা যদি এরকম হয় যে সেটা হয় সোসাইটি ড্রিভেন বা তার আশেপাশের যে মেম্বার্স অফ সোশ্যাল গ্রুপগুলো আছে, সেটা হচ্ছে কি আমাদের ব্যান্ড ওয়াগন এফেক্ট। এটার এক্সাম্পল তোরা এন নাম্বারস অফ দেখেছিস, আমি বলবো না যে তোরা এটা দেখেছিস। কোথায় দেখেছিস, মনে কর স্কুলের ফার্স্ট বয় যে টিউশন টিচারের কাছে যাচ্ছে, তোরা কি করে সেকেন্ড বয় থার্ড বয় ফোর্থ, ও ভাই ওর কাছে গিয়ে ফার্স্ট হয়েছে চলো ওখানে। সে ভালো পড়াচ্ছে কি না পড়াচ্ছে, তোর বাবার সেইখানেতে পাঠানোর ক্যাপাসিটি আছে কি না নেই, সেটা কিন্তু তখন আর ডিটারমিনেন্ট হয় না। তো সেই ঘটনাটাকেও আমরা বলছি কি ব্যান্ড ওয়াগন এফেক্ট। তাহলে এই ব্যান্ড ওয়াগন এফেক্ট, এটার আমি ছোট্ট করে একটা লাইন তোদেরকে লিখিয়ে রাখি, সেটা আসছে কি পারসন, মানে এটা এই হোয়াট ইজ ব্যান্ড ওয়াগন এফেক্ট এটাকে পড়লে তোদের যেটাকে লিখে আসা উচিত সেটা আসছে কি দেখতো, person start to purchase বা start to buy in order to behave like other members of its society. ওকে, এক্সাম্পল তোদেরকে আমি দিয়ে দিলাম, তোদের যাদের নোট করে রাখার আছে একবার ভিডিওটাকে আরও একবার রিক্যাপ করে, বা তোরা নিশ্চয়ই বুঝতে পেরেছিস, সেই কথাটাকে মাথায় রেখে তোরা কিন্তু কমপ্লিট করে দিতে পারিস। তাহলে এই চলে গেল কি তোদের যে পয়েন্টগুলোর কথা, বোঝা গেল পয়েন্টটা? তাহলে কি কি জিনিস আমাদের ডিটারমিনেন্টস অফ ডিম্যান্ড, কি কি জিনিস হচ্ছে কি আমাদের ডিসাইডিং ফ্যাক্টর অফ ডিম্যান্ড, সেই পয়েন্টটাকে কিন্তু তোদের সাথে আমি ইন ডিটেলস সমস্ত কিছু ধরে ধরে আলোচনা করে রাখলাম, তোরা সেটাকে দেখে নিলি। আচ্ছা, এরপরেতে একটা পয়েন্টের তোরা দেখ, সেটা হচ্ছে কি ডিম্যান্ড শিডিউল।
শিডিউল বলতে কি না, শিডিউল বলতে আমরা জানি কখন কোন জিনিসটা করব, সেটাকে একটা যখন আমরা চার্ট করে রেখে দিই বা সেটাকে একটা টেবিল করে রেখে দিই, সেটাকেই বলা হয় শিডিউল। এখানেতেও আমাদের বলা হচ্ছে কি ডিমান্ড শিডিউল। তাহলে ডিমান্ড শিডিউল বলতে কি বলেছি দেখ, ডিমান্ড শিডিউল ইজ দ্য ট্যাবুলার প্রেজেন্টেশন। দেখ এটাকে একটা টেবিল ফরম্যাটেতে রিপ্রেজেন্ট করা হয়েছে কার না, অফ সিরিজ অফ কোয়ান্টিটিস which consumer would like to buy per unit time at a different price। তাহলে দাম কত টাকা হলে কতটা জিনিস সে কেউ পারচেস করবে, সেই জিনিসটার যে টেবিল সেটাকেই বলছে কি আমাদের ডিমান্ড প্রাইস। এটা খুব কমন কনসেপ্ট বা খুব কমন ধারণা। সেখানটাতে আমরা বলছি কি দেখ, তো জিনিসের দাম যখন বেশি থাকে তখন লোকে কম কেনে। খুব ন্যাচারাল টেন্ডেন্সি, যদি জিনিসের দাম কমে যায় তখন মানুষ কি করে, সেই একই জিনিসকে বেশি সংখ্যক কেনার চেষ্টা করে। সেটাকেই দেখ আমি এখানেতে টেবিলেতে দেখিয়েছি। যখন আমাদের কোনো জিনিসের দাম 100 টাকা পার কেজি আছে, তখন সেখানেতে মনে কর কেউ কিনছে 1 ডজন। 90 টাকা কেজি হলে দাম একটু বেশি কিনছে, 80 টাকা কেজি হলে দেখ আরও একটা বেশি কিনছে, 70 টাকা কেজি হলে কেনার সংখ্যা আরও বেশি হয়ে গেছে, 60 টাকা কেজি হলে আরও কেনার সংখ্যা বেশি হয়ে গেছে। অর্থাৎ দাম অনুযায়ী, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, অন্যান্য ক্ষেত্রে এটা আমাদের কি হয়, আরও এন নাম্বার অফ প্যারামিটার্স আছে যার উপর ডিপেন্ড করে এই জিনিসটা ভ্যারি হতে পারে। তো আমার এখানে বক্তব্য হচ্ছে কি দেখ, তো দাম যখন জিনিসের কমে যায় তখন সেটার ডিম্যান্ড কিন্তু বেড়ে যায়। তার কারণ কি, তখন অনেক মানুষেরই পারচেসিং পাওয়ার চলে আসে, মানে তার যে ইচ্ছা কেনার ছিল কিন্তু সেটা তার পকেট পারমিট করছিল না, কিন্তু যদি সেটা তার পকেট পারমিট করতে থাকে তখন মানুষ কিন্তু সেটাকে বেশি বেশি করে কিনতে চাইবে। সেটাকেই এই ডিম্যান্ড শিডিউলের মধ্যে দেওয়া আছে। আর ডিম্যান্ড শিডিউলটা কি জিনিস সেটাও কিন্তু তোদের সাথে আলোচনা হয়ে গেল। এই ডিম্যান্ড শিডিউলটা হচ্ছে কি একটা আমাদের টেবিল, যেই টেবিলটাতে আমাদের দিয়ে দেওয়া হয় যে কি, যে কনজিউমার কোনো প্রাইসের দাম কত টাকা হলে কতগুলো জিনিসকে ক্যালকুলেট কিনবে, সেটাকে যখন একটা টেবিলের ফরম্যাটেতে দিয়ে দিস, সেটাই হয়ে গেল কি তোর ডিম্যান্ড শিডিউল। তাহলে এটাও কিন্তু একটা পরীক্ষায় শর্ট কোয়েশ্চেনের জন্য বা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে এই যে পার্টটা, এটা কি, ইট ইজ ইম্পর্টেন্ট বা দিস ডেফিনেশন ইজ ইম্পর্টেন্ট ফর এক্সাম। হলো এরপরেতে আমরা চলে যাব কিসের কথাতে, দেখতো একটা কথা যেটা হচ্ছে কি ডিমান্ড ফাংশন। বোঝা গেল? বেসিক্যালি দেখ, আমরা যখন একটা টেকনিক্যাল স্টুডেন্ট, আমরা সবাই জানি যে কোনো জিনিসের ক্ষেত্রেই একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে সেটাকে আমাদের অ্যাকসেপ্টেন্স হয় না, বা সেটাকে আমরা পারফেক্টলি রিপ্রেজেন্ট করতে পারি না, যত ভালোই থিওরিজ আমরা পড়ে নিই না কেন, কিন্তু সেটাকে আমাদের পারফেক্ট রিপ্রেজেন্টেশন আসে না। তো সেই জিনিসটাকে অর্থাৎ পারফেক্টলি রিপ্রেজেন্ট করার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল প্রেজেন্টেশন। সেই ম্যাথামেটিক্যাল প্রেজেন্টেশনটাই হচ্ছে কি আমাদের ডিমান্ড ফাংশন। তাহলে ডিমান্ড ফাংশন জিনিসটা কি, আমরা সহজ করে বলতে গেলে বলবো কি, দেখতো এটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা একটা রিলেশন ড্র করে কার কার মধ্যে, বিটুইন ডিমান্ড এবং ডিমান্ড ডিটারমাইনিং ফ্যাক্টর। তাহলে ডিমান্ড এবং ডিমান্ডগুলোকে যে ঠিক করছে সেই জিনিসগুলোর মধ্যে যে রিলেশনটা, সেই রিলেশনটাকে আমাদের কি বলা হয়, ডিমান্ড ফাংশন। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম ডিমান্ড ফাংশন বলতে কি বোঝা হচ্ছে, সেটা হচ্ছে কি দেখতো, ইট ইজ দ্য ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন কোয়ান্টিটি ডিমান্ডেড, অর্থাৎ যে জিনিসটাকে আমরা কিনতে চাইছি কার না, টু দ্য ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড। তাহলে আমাদের লিখতে গেলে এতখানি এরকম সুন্দরভাবে লেখা উচিত, কিন্তু ম্যাথামেটিক্যালি মানে আমাদের মনে রাখার জন্য খুব সহজ জিনিস। এটা হচ্ছে কি একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনটা কাকে রিলেট করে না, বিটুইন ডিমান্ড
এবং সে কার সাথে রিলেট করে না ডিম্যান্ডকে যে ডিটারমাইন করছে অর্থাৎ ডিটারমিনেন্টস অফ ডিম্যান্ড, রাইট? এবারে তো নিশ্চয়ই কথাটা বুঝতে পেরেছিস। তাহলে এটা ম্যাথামেটিক্যাল রিলেশন বিটুইন ডিম্যান্ড অ্যান্ড ডিটারমিনেন্ট অফ ডিম্যান্ড। হলো? তাহলে এই যে ঘটনাটা সেটাকেই হচ্ছে কি আমাদের এটা। এবারেতে তোরা নিশ্চয়ই বুঝেছিস যে দেখ যখনই কোনো একটা রিলেশনকে দেখিস, তোরা নিশ্চয়ই সেকেন্ড সেমিস্টারে তো পড়েছিস বা অনেকেই আছিস যে ক্লাস 11-12 তো পড়ে এসেছিস, সেখানে ম্যাথসের ক্ষেত্রে কোনো একটা কোয়ান্টিটি আরেকটার সাথে রিলেটেড, সেখান থেকে আমরা সেটাকে বলি কি যে কোয়ান্টিটি এক্স ইজ রিলেটেড টু ওয়াই, মানে আমাদের এখান থেকে লিখি কি এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই, তাই তো? মানে আমি ধরে নিই এখান থেকে ডিম্যান্ড ডিটারমাইনিং ফ্যাক্টর, সে ডিম্যান্ড ডিটারমাইনিং ফ্যাক্টরটাকে আমি নাম দিচ্ছি কি এক্স, আর আমি ডিম্যান্ডটাকে নাম দিচ্ছি কি ডি। তাহলে আমাকে এখান থেকে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের বলতে হয় কি ডি ইজ এ ফাংশন অফ এক্স, মানে সেখান থেকে আমরা কি লিখি ডি ব্যাক ইকুয়াল টু লিখি কতখানি এফ অফ এক্স, এই পয়েন্টটা। এবার দেখ ডিম্যান্ড ডিটারমাইনিং ফ্যাক্টর একটা ছিল না, অনেকগুলো ছিল। কতগুলো ডিম্যান্ড ডিটারমাইনিং ফ্যাক্টর ছিল আমি তার মধ্যে তোদের সাথে কয়েকটা আলোচনা করলাম। সেখান থেকে কি কি ছিল, প্রাইস অফ দ্য কমোডিটি, প্রাইস অফ রিলেটেড গুডস, মানে আমি আর নাম বলছি না, তোদের সাথে সবটাই ডিটেলস আলোচনা হলো। 1 2 3 4 5 6 7 8 8টা এরকমভাবে অনেক বইয়ে দেখবি যে আরও কিছু হয়তো ডিটারমাইনিং ফ্যাক্টরসের কথা দিয়ে দেওয়া আছে। তো প্রশ্নটা আসছে প্রত্যেকটার উপরেতেই তাহলে আমাদের ডিম্যান্ড ডিটারমাইন হয়, তাহলে সেটাকে আমাকে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করে লিখতে গেলে আমাদের এই এতগুলোর ওপরেতেই কথাটা বলা যেতে পারে। তাহলে আমি একটা কথাই বলতে পারি যে কোয়ান্টিটি ডিম্যান্ড হচ্ছে সেটাকে ধরে নিয়ে আমি কিউ দিয়ে লিখলাম, বা অনেক জায়গাতে সেটাকে ডি দিয়েও লেখা থাকতে পারে। সেটা অনেকগুলো কোয়ান্টিটির সাথে ফাংশন হতে পারে। যেমন আমাদের এখানে তো অনেকগুলো নাম দেওয়া আছে, আমি কয়েকটা ছোট করে কয়েকটা নাম দিয়ে দিচ্ছি। সেটা আমাদের কার হতে পারে না প্রাইসের একটা ফাংশন হতে পারে। এটা তো খুব সহজ কথা, আমরা সবাই জানি যে প্রাইস একটা খুব গুরুত্বপূর্ণ কথা। 2 নম্বর কথা আসছে কি প্রাইস অফ দ্য সাবস্টিটিউট। তোদের যে বেসিক এক্সাম্পল দিয়েছিলাম যে সিগারেটের যদি সাবস্টিটিউট বিড়ি অ্যাভেলেবেল থাকে, কম দামে পাওয়া যাচ্ছে, মানুষ সেটাকেই কিনবে, মানে তোরা কিনবি না, অন্যজনেরা কিনবে, তোরা তো ভালো ছেলে। এরপরে তো আমাদের কিসের কথা থাকতে পারে, সেটা আসছে কি দেখতো ইনকাম অফ দ্য কনজিউমার। ওকে, ইনকামকে আমরা এখানে তো ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা আর খান ফাংশন হতে পারে। টেস্ট অফ দ্য কনজিউমার, সেটা আর কার ফাংশন হতে পারে, সোসিওলজিক্যাল ভ্যারিয়েবলসের ফাংশন হতে পারে। তাহলে আমরা দেখছি কি দেখতো ডিম্যান্ড কিন্তু সেটা কার রেসপেক্টে ম্যাথামেটিক্যালি সেটা একটা ফাংশন কার, প্রাইস অফ দ্য সাবস্টিটিউট, ইনকাম, টেস্ট এবং হচ্ছে কি সোসিওলজিক্যাল ফ্যাক্টর। তোরা নামগুলো ভুলে যেতে পারিস, আমি এক্ষুনি তোদের স্বার্থে এটাকে লিখে দিই। পি বলতে আমি এখান থেকে কার কথা বোঝাচ্ছি, পি বলতে বোঝাচ্ছি প্রাইস। পিএস বলতে তোদের এখান থেকে বুঝিয়ে দিচ্ছি প্রাইস অফ দ্য সাবস্টিটিউট। হলো, তারপরে তো আমি এখান থেকে ওয়াই দিয়েছি, ওয়াই দিয়ে তোদেরকে আমি এখানে কার কথা বলেছি, সেটা হচ্ছে কি ইনকাম। টি দিয়ে তোকে কার কথা বোঝালাম, টেস্ট, অর্থাৎ আর্সেলানের বিরিয়ানি খাবো না বাপিদার বিরিয়ানি খাবো। আর এখান থেকে এস বলতে কি বুঝিয়ে দিলাম, সোসিওলজিক্যাল ভ্যারিয়েবলস, অর্থাৎ যেটাকে আমি তোদের টেকনিক্যালি নাম দিয়েছিলাম কি ব্যান্ড ওয়াগন এফেক্ট, তাই তো? তাহলে এখানে এসটা হয়ে গেল কি সোসিওলজিক্যাল প্যারামিটার্স। ওকে, বা যেটাকে আমরা আরো একটা নাম দিয়েছিলাম কি সুন্দরভাবে, সেটাকে বলেছিলাম কি ব্যান্ড ওয়াগন এফেক্ট। ওকে, তাহলে ম্যাথমেটিক্যাল রিলেশনটা এই ফাংশনগুলোর উপরেতে কিন্তু সেটা হতে পারে। তাহলে এই ঘটনাগুলো আমাদের চলে গেল। পরের ক্লাসেতে তোদের সাথে আমি এই লস অফ ডিম্যান্ডকে নিয়ে ডিসকাশন করবো, আজকে আর নয়। তোদের সাথে আমার এই যে ডিসকাশনগুলো হলো সেগুলোকেই তোরা মাথায় রাখিস। আর একটা কথা তোদেরকে আমি আবারও মনে করিয়ে দিই, আমাদের ক্ষেত্রে কিন্তু মানে
দুটো ব্যাচ চলছে। একটা ব্যাচ কোনটা চলছে না, তোরা দেখতে পাচ্ছিস যে আমাদের শুধুমাত্র এন্টারপ্রেনিয়ারশিপ অ্যান্ড স্টার্ট আপ এবং ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের ওপর 6 মাসের মধ্যে, মানে 6 মাস টাইম ডিউরেশনের একটা শর্ট কোর্স, যেটা 700 টাকা দাম দিয়ে তোরা কিনে নিতে পারিস। তোরা জানিস এন্টারপ্রেনিয়ারশিপ ডেভিড স্যার পড়াবেন, ইকোনমিক্স আমি পড়াচ্ছি, দেখতেই পাচ্ছিস। আর এটা ছাড়াও তোরা সবাই জানিস যে আমাদের অলরেডি ডিপ্লোমা 6 সেমেস্টারে সবগুলো সাবজেক্ট যদি তোরা পড়তে চাস, তার জন্যও কিন্তু তোদের কাছে এই আরও একটা সুন্দর কোর্স দেওয়া আছে, যেখানেতে তোরা 1200 টাকাও নয় 1199 টাকা সমস্ত কোর্সগুলোকে পারচেস করে নিতে পারিস। যেহেতু এটা 6 সেমেস্টার, আমি সাজেস্ট করবো তোরা রিস্ক নিবি না। তোদের যদি একটা কারোর ইয়ার এসে যায়, সেটা কিন্তু খুব ভয়াবহ হয়ে যায়, আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি। তাই সেই কথা মাথায় রেখে তোরা কোর্স পারচেস করে নেওয়ার কথা ভাবতে পারিস। না পারলেও আমরা তো আছি, তোদেরকে সাপোর্ট করব। পারচেসটা তোর ব্যক্তিগত ব্যাপার, সেটা বলবো না আমি কিছু, কিন্তু ইকোনমিক্সটাকে নিয়ে অবহেলা করিস না। তোদের প্রত্যেকটা পায়ে পায়ে চলতে গেলে জীবনেতে তুই মনে কর একটা ছোট্ট ব্যবসা স্টার্ট করবি, সেখানেও দরকার, কি তুই কোনো বড় একটা কোম্পানিতে জয়েন করবি, সেখানেও দরকার, আর পরীক্ষায় মার্কস নিয়ে আসবি, সেখানেও কিন্তু এই জিনিসটা দরকার। তাহলে এই কথাগুলো মাথায় রেখে আজকের জন্য তোদের সাথে আমার বাই বাই। দেখা হবে পরের ভিডিওতে এর পরের পার্টটাকে নিয়ে। ভালো থাকিস, ভালো করিস। ওকে, বাই বাই।